হ্যালো স্টুডেন্টস, এডুমন্ত্রা ইউটিউব চ্যানেলে আরও একটা ইনফরমেটিভ ভিডিওতে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম। চলছিল আমাদের জিওগ্রাফি ওয়ান লাইনার সিরিজ। এই ওয়ান লাইনার সিরিজটা আমি বানিয়েছি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেনগুলো এসছে বা যে টপিকের ওপর এসছে সেই টপিকগুলোর ওপর আরও যা কোশ্চেন হতে পারে সেগুলোকে মাথায় রেখেই কিন্তু এই ওয়ান লাইনার সিরিজটা বানানো। তো চলো আজকে আমাদের এই জিওগ্রাফি ওয়ান লাইনার সিরিজের সেকেন্ড সেশন চলো শুরু করা যাক। আর আমাদের এখানে জিওগ্রাফি আমরা এই যে ওয়ান লাইনার পড়ছি তার মানে কিন্তু আমরা পড়বো একটা লাইন, কিন্তু আমাদের এমসিকিউ সলভ হবে 5টা অ্যাটলিস্ট। তাহলে সেইটা মাথায় রেখেই কিন্তু আমি আরও অনেক রিলেটেড ইনফরমেশান যেগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক আজকে প্রথম কি আছে। বলছে যে হাইয়েস্ট পিক অফ সাতপুরা রেঞ্জ। সাতপুরা রেঞ্জ এবং ভিন্দিয়া রেঞ্জ এই দুটোকে আমরা ব্লক মাউন্টেন হিসেবে চিনি এবং সাতপুরা রেঞ্জের আলাদা আলাদা অনেক আইসোলেটেড হিলস আছে। তার মধ্যে থেকে সবথেকে গুরুত্বপূর্ণ হিলসটা হচ্ছে মহাদেও হিলস, যাকে আমরা মধ্যপ্রদেশে পেয়ে থাকি। ওভারঅল সাতপুরা রেঞ্জের হাইয়েস্ট পিক হচ্ছে ধূপগড়, যেটা এই মহাদেব রেঞ্জে রয়েছে। এটাকে মহাদেব বা মহাদেও দুটোই উচ্চারণ করা হয়ে থাকে। এবং আরেকটা হচ্ছে মৈকাল রেঞ্জ, যেটাকে আমরা মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের বাউন্ডারিতে পেয়ে থাকি। তো এই যে মহাদেও হিলস, এই মহাদেও হিলসে কিন্তু এই ধূপগড় হাইয়েস্ট পিক ছাড়াও আরও কিছু আশেপাশে ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যেগুলো আমাদের পরীক্ষায় আসে। যেমন একটা প্ল্যাটু, তার নাম হচ্ছে বেতুল প্ল্যাটু। এই বেতুল প্ল্যাটু থেকে তাপি রিভার অরিজিনেট হয়েছে, তাই জন্য এটা ইম্পর্টেন্ট। এই বেতুল প্ল্যাটু কিন্তু এই মহাদেও হিলসের কাছাকাছি রিজিয়ানেই রয়েছে। তাছাড়া মধ্যপ্রদেশে একটা হিল স্টেশন রয়েছে যার নাম হচ্ছে পাঁচমারি, সেও কিন্তু এই মহাদেও হিলসেই রয়েছে। এবং একটা ফরেস্ট রিজিয়ান রয়েছে যাকে আমরা বলে থাকি পেঞ্চ। এই পেঞ্চ ন্যাশনাল পার্ক, সেটা আমরা মধ্যপ্রদেশে পাই। একই ফরেস্ট মহারাষ্ট্রের মধ্যেও কিছুটা রয়েছে। পেঞ্চ টাইগার রিজার্ভ কিন্তু মহারাষ্ট্রে রয়েছে। বেশ, নেক্সট চলো কি আছে। বলেছে লংগেস্ট রিভার অফ ইন্ডিয়ান পেনিনসুলা। এই যে ইন্ডিয়ান আমাদের পেনিনসুলা অর্থাৎ সাউদার্ন পার্টটা যদি আমরা দেখি, তাহলে সেই পেনিনসুলার মধ্যে লংগেস্ট রিভার হিসেবে আমরা কাকে বলবো না, গোদাবরী হচ্ছে লংগেস্ট। এবং গোদাবরী খুব পুরনো রিভারও। এবং গোদাবরী যেহেতু পেনিনসুলার লংগেস্ট রিভার এবং আমাদের ইন্ডিয়ার লংগেস্ট রিভার কে গঙ্গা, তাহলে তার সাথে কম্পেয়ার করে গোদাবরীকে আমরা কিন্তু দক্ষিণী গঙ্গাও বলে থাকি বা গঙ্গা অফ সাউথ। তো তারপরেরটাতেই ছিল দেখো যে দক্ষিণী গঙ্গা কাকে বলা হয়, তাহলে গোদাবরীকে দক্ষিণী গঙ্গা আমরা বলি। কেন বলি? এটা একটা সংস্কৃত টার্ম, একে অনেক সময় ট্রান্সলেট করে কোশ্চেনে তোমাদের দেয়া হয় যে গঙ্গা অফ সাউথ কাকে বলবো, তাহলে গোদাবরীকে বলবো বা দক্ষিণী গঙ্গা। কেন বলবো? কারণ গঙ্গা ইন্ডিয়ার লংগেস্ট রিভার, গোদাবরী ইন্ডিয়ান পেনিনসুলার লংগেস্ট রিভার। সেই কম্প্যারিজন থেকে, সেই পার্সপেক্টিভ থেকে বলা হয়। তাহলে গোদাবরী সব থেকে লম্বা, এরপরে কে আসে কৃষ্ণা, তারপরে কে আসবে কাবেরী। পেনিনসুলার রিভারগুলোর রেসপেক্টে বললাম। চলো নেক্সট, তাহলে আমাদের নাম্বার 54 কি বলছে না, কোন কোন রিভারগুলো সোর্স আউটসাইড ইন্ডিয়া, ইন্ডিয়ার বাইরে থেকে যারা অরিজিনেট হয়েছে এবং পরে ইন্ডিয়াতে এন্টার করেছে। জেনারেলি আমরা এরকম রিভার বলতে সেই রিভারগুলোর কথা বুঝি যারা টিবেটিয়ান প্ল্যাটু থেকে অরিজিনেট হয়েছে এবং হিমালয়াকে কাট করে প্রেজেন্টলি ইন্ডিয়ান ল্যান্ডমাসের ওপর দিয়ে ফ্লো করছে। তাহলে তাদের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট 3টে রিভার হচ্ছে ইন্দাস, সাতলেজ এবং ব্রহ্মপুত্র। এবং আশ্চর্যভাবে এই 3টে রিভারের অরিজিন সবটাই কিন্তু টিবেটে কৈলাস রেঞ্জের কাছাকাছি মানস সরোবরের যে আশপাশের রিজিয়ান সেখান থেকে হয়েছে। তোমরা জানো যে ইন্দাস রিভার এখান থেকে অরিজিনেট হয়ে আমাদের লাদাখের মধ্যে দিয়ে ফ্লো করে পরে পাকিস্তানে চলে গেছে। সাতলেজ রিভার আমাদের হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের মধ্যে দিয়ে ফ্লো করে পাকিস্তানে চলে গেছে এবং ব্রহ্মপুত্র এখান থেকে ইস্টার্ন সাইডে ফ্লো করে তারপরে অরুণাচল এবং আসাম হয়ে বাংলাদেশে চলে গেছে। এই 3টে রিভার হিমালয়াকে কাট করে, মানে টিবেটিয়ান প্ল্যাটু থেকে অরিজিনেট হয়েছে বিয়ন্ড হিমালয়া, হিমালয়ের নর্দার্ন সাইড থেকে, সেখান থেকে অরিজিনেট হয়ে হিমালয়াকে কাট করে সাউথে ফ্লো করেছে এবং বে অফ বেঙ্গল বা আরাবিয়ান সিতে গিয়ে পড়েছে। এই ধরনের রিভারকে আমরা কি বলে থাকি? আরেকটা নাম এদেরকে বলা হয় যে অ্যান্টিসিডেন্ট রিভার। তাহলে অ্যান্টিসিডেন্ট রিভার কাদেরকে বলবো না, যারা তাদের যে পাথ, তাদের যে ওয়েটা, রিভার যে পাথটা, সেখানে যদি কোনো সময় কোনো ব্লকেজ তৈরি হয় সেই ব্লকেজকে কাট করে তারা তাদের নর্মাল যে পাথটা, অরিজিনাল পাথটাকে মেনটেন করে, এরকম রিভারকে অ্যান্টিসিডেন্ট রিভার বলা হয়। ইন্ডিয়াতে বেস্ট এক্সাম্পল অফ অ্যান্টিসিডেন্ট রিভার হচ্ছে এই 3টে রিভার, ইন্দাস, সাতলেজ আর ব্রহ্মপুত্র। চলো নেক্সট কি আছে না, বলছে অরিজিন অফ রিভার ইন্দাস ফ্রম মাউন্ট কৈলাস।
কৈলাস রেঞ্জ থেকে অরিজিনেট হয়েছে এবং এই জায়গাটাকে আমরা কি বলে চিনি না সিঙ্গি খাম্বাম বা এটাকে লায়ন্স মাউথ বলা হয়। যেমন গঙ্গার অরিজিনকে আমরা গোমুখ গরুর মুখের সাথে তুলনা করে থাকি, তেমনি ইন্দাস রিভারের অরিজিন যে জায়গাটা সেটাকে আমরা কিসের সাথে তুলনা করব না সিংহের মুখের সাথে, লায়ন্স মাউথ। এবং ইন্দাস রিভার কোন গ্লেশিয়ার থেকে অরিজিনেট হয়েছে সেটাও তোমাদেরকে কোশ্চেন করা হয় না, তার নাম হচ্ছে বোকারচু গ্লেশিয়ার। বোকারচু গ্লেশিয়ার থেকে ইন্দাস রিভার অরিজিনেট হয়েছে। কোন কোন রিভার ইন্ডিয়াতে রিফট ভ্যালির মধ্য দিয়ে ফ্লো করছে? তাহলে একটু আগেই বলছিলাম যে বিন্ধু আর সাতপুরা হচ্ছে ব্লক মাউন্টেন, এই দুটো ব্লক মাউন্টেনের মাঝে যে রিফট ভ্যালি সেখানে আমরা পাই নর্মদা রিভারকে, এবং সাতপুরা রেঞ্জের সাউদার্ন সাইডে আমরা পাবো তাপি রিভারকে। নর্মদা এবং তাপি এই দুটোই ইন্ডিয়ার ওয়েস্ট ফ্লোয়িং রিভার, এবং লংগেস্ট ওয়েস্ট ফ্লোয়িং রিভার অফ ইন্ডিয়াকে না সেটা কিন্তু নর্মদা। তাহলে নর্মদা এবং তাপি ছাড়াও আমরা যদি দেখি যে ছোটনাগপুর প্ল্যাটু রিজিয়ানে মেন রিভার কোনটা না দামোদর, এবং তার সাথে মহানদী রিভার, সোন রিভার, এই রিভারগুলোও কিন্তু রিফট ভ্যালির মধ্যে দিয়েই ফ্লো করছে, তাই তাদেরকেও কিন্তু আমরা এখানে ইনক্লুড করতে পারি। কোন কোন রিভার যারা ইন্ডিয়াতে রিফট ভ্যালির মধ্য দিয়ে ফ্লো করে? নর্মদা তাপি ছাড়াও দামোদর, মহানদী, সোন এই রিভারগুলোর নামও আসে। চলো তারপরে বলেছে কি না হোয়াট ইজ দ্য কনফ্লুয়েন্স অফ ভাগীরথী অ্যান্ড অলকানন্দা। ভাগীরথী এবং অলকানন্দা শুধু নয়, তোমরা জানো যে এখানে 5টা প্রয়াগ আছে এবং এই 5টা প্রয়াগ থেকেই তোমাদেরকে কোশ্চেন করা হয়ে থাকে। প্রয়াগ বলতে কি বোঝায় না দুটো রিভার যেখানে মিট করে, অর্থাৎ কনফ্লুয়েন্স হচ্ছে যেখানে দুটো রিভারের বা মোর দ্যান 2 রিভার্স হতে পারে, তাকে আমরা বলবো হচ্ছে প্রয়াগ। তাহলে এই যে 5টা প্রয়াগ, এই 5টা প্রয়াগে কমন রিভার একটা, সেটা হচ্ছে অলকানন্দা, এবং এই অলকানন্দার সাথে বিভিন্ন সময় বিভিন্ন রিভার মিট করে বিভিন্ন প্রয়াগ তৈরি করেছে। কি কি না ওপর থেকে নিচের দিকে রিভার যেভাবে ফ্লো করছে আমরা যদি বলি, তাহলে প্রথমে আমরা পাই বিষ্ণু প্রয়াগ, তারপরে পাই নন্দ প্রয়াগ, তারপরে পাই কর্ণ প্রয়াগ, তারপরে রুদ্রপ্রয়াগ এবং ফাইনালি প্রায় দেবপ্রয়াগ। এই দেবপ্রয়াগে অলকানন্দা এবং ভাগীরথী একসাথে মিট করে সেখান থেকেই কিন্তু এই রিভারটার নাম গঙ্গা হয়েছে। তাহলে এই যে 5টা প্রয়াগ, আমি তোমাদেরকে একটা লাইন বলি যে ধরো বিষ্ণু নন্দর কান ধরে রগড়ে দিল, ঠিক আছে, এর প্রথম লেটারগুলোকে যদি তোমরা তুলে নাও তাহলে প্রথম বিষ্ণু, তাহলে সবার প্রথমে পাবো বিষ্ণুপ্রয়াগ, কারণ অনেক সময় তোমাদেরকে সাজাতেও দেয় অ্যাকর্ডিং টু অর্ডারে, সাউথ থেকে নর্থ বা নর্থ থেকে সাউথ। তাহলে প্রথমে বিষ্ণু, তাহলে বিষ্ণুপ্রয়াগে আমরা অলকানন্দার সাথে কাকে পাবো না ধৌলি গঙ্গা। ধৌলি গঙ্গা যে কিনা নন্দা দেবী পিক, নন্দা দেবী গ্লেশিয়ার থেকে অরিজিনেট হয়ে আসছে, সেই ধৌলি গঙ্গা আর অলকানন্দা মিলে হলো বিষ্ণু। তারপরে বিষ্ণু কি করেছে না নন্দর কান ধরেছে, তাহলে নন্দ মানে এর পরেরটা নন্দপ্রয়াগ, তাহলে অলকানন্দা কমন, নন্দপ্রয়াগে এসে মিট করবে কে নন্দাকিনী রিভার। তারপরে কান ধরেছে, কান মানে কর্ণপ্রয়াগ, তাহলে কর্ণপ্রয়াগে আমরা পাবো পিন্ডারি রিভার বা পিন্ডার গঙ্গা বলা হয়ে থাকে অলকানন্দা, এবং তার যে কনফ্লুয়েন্স বা প্রয়াগ সেটা হচ্ছে কর্ণপ্রয়াগ। তারপরে আসে আর দুটো, রুদ্র আর দেব, তাহলে রুদ্রপ্রয়াগ হচ্ছে মন্দাকিনী রিভারের সাথে অলকানন্দা। কান ধরে রগড়ে দিল বলেছিলাম, তাহলে র দিয়ে হচ্ছে রুদ্রপ্রয়াগ। মন্দাকিনী রিভার আসছে কেদারনাথ থেকে, কেদারনাথ চোরাবাড়ি গ্লেশিয়ার থেকে অরিজিনেট হচ্ছে এবং কেদারনাথ টেম্পেলের পাশ দিয়ে ফ্লো করছে মন্দাকিনী রিভার। এই কোশ্চেনটা খুব কমন। তেমনি বদ্রীনাথের পাশে কোন রিভারকে আমরা পাবো? অলকানন্দা রিভারকে পাবো। এই কোশ্চেনগুলো বহুবার বহু পরীক্ষায় এসছে আর কি। তাহলে রুদ্রপ্রয়াগে মন্দাকিনী আর অলকানন্দার পরে ফাইনালি আমরা চলে আসবো দেবপ্রয়াগ, যেখানে ভাগীরথী আর অলকানন্দা মিলে তৈরি হচ্ছে গঙ্গা। এই গঙ্গা নামটা কিন্তু দেবপ্রয়াগ থেকেই শুরু হয়েছে। কোশ্চেনের স্টেটমেন্ট ভালো করে পড়ে অ্যান্সার করবে। এবং এই গঙ্গা নামটা কত দূর অবধি রয়েছে না মুর্শিদাবাদের ধুলিয়ান বা ফারাক্কা অবধি কিন্তু এই গঙ্গা নামটা রয়েছে। তারপরে কিন্তু আবার ভাগীরথী, হুগলি আর পদ্মা দুটো আলাদা নাম হয়ে গেছে। চলো নেক্সট বলছে যে দ্য রিভার ইজ ফেমাস ফর চেঞ্জিং ইটস কোর্স। একটা রিভার যে কোর্স ধরে, যে পাথ ধরে ফ্লো করছে, সেটা সে নিজে নিজেই ন্যাচারালি অনেক সময় চেঞ্জ করে এবং আস্তে আস্তে শিফট করতে করতে যায়। তাহলে এরমটা আমরা দেখতে পাবো কোথায় না যে রিভারগুলো পেরিনিয়াল রিভার, আমাদের হিমালয় থেকে অরিজিনেট হয়ে আসছে যে রিভারগুলো, সেই রিভারগুলো প্রচুর পরিমাণে ওয়াটার এবং সঙ্গে প্রচুর সেডিমেন্টস ক্যারি করে নিয়ে আসে। এই যে সেডিমেন্টস, বড় বড় পাথর, বোল্ডার, এই সমস্তগুলো নিজের রিভার বেডেই সে ডিপোজিট করে দেয় এবং নিজের পাথটাকেই সে অবরুদ্ধ করে দেয়। তার ফলে তাকে বাধ্য হয়ে সাইড দিয়ে ফ্লো করতে হয়। এইভাবে সে ডিপোজিট করতে করতে নিজে আস্তে আস্তে শিফট করতে থাকে এবং আস্তে আস্তে তার কোর্স শিফট আমরা দেখতে পাই বা তার পাথ চেঞ্জিং আমরা দেখতে পাই। তো এরকম
আমরা অনেক হিমালয়ান রিভারের ক্ষেত্রেই অল্প বিস্তর দেখতে পাই ইন্ডিয়াতে, কিন্তু দ্য বেস্ট এক্সাম্পল হচ্ছে কোশি রিভার, যাকে আমরা বিহারে পাবো, গঙ্গার ট্রিবিউটারি। কোশি রিভার নেপাল থেকে আসছে এবং এর অনেকগুলো হেডওয়ার্ড স্ট্রিম আছে। নেপালে একে সপ্তকোশি বলা হয়, তারও ওপরে আরও অনেক স্ট্রিম পাওয়া যায়। তারপরে ফাইনালি 7টা থেকে 3টে হয়, এবং যখন আমাদের বিহারে বা ইন্ডিয়াতে এন্টার করছে নেপাল থেকে, তখন এটা একটাই কোশি রিভার হয়। বিহারে তোমরা দেখবে যে আগে কোশি রিভার এভাবে স্ট্রেট ফ্লো করতো, পরে কিন্তু এর কোর্স এইভাবে অনেকটা শিফট করে গেছে। তাই কোশি রিভারকে কোর্স শিফটের জন্য আমরা অবশ্যই 1 নম্বরে রাখবো। নেক্সট বলছে যে হুইচ রিভার ফর্মস ডিপ গর্জ থ্রু মার্বেল রক ইন জব্বলপুর। আশা করি এটা তোমরা সবাই জানো যে একটা ফলস রয়েছে, ওয়াটারফল, যাকে আমরা মার্বেল ফলস বলি বা ধোঁয়াধর ওয়াটারফল বলি। এই ধোঁয়াধর ওয়াটারফল কোথায় আছে না নর্মদা রিভারের ওপর আছে, মধ্যপ্রদেশের জব্বলপুরের কাছে রয়েছে। সেই জায়গাটাতে আমরা আশপাশের রিজিয়ানে মার্বেল রক পেয়ে থাকি, মানে যে রকটা সেটা অ্যাকচুয়ালি মার্বেল যেহেতু খুব সফট রক এবং ওয়াটার ইজিলি তাকে কাট করতে পারে, তাই নর্মদা রিভার সেখানে কাট করেছে এবং অনেক ডিপ ভ্যালি তৈরি করেছে, যাকে আমরা গর্জ বলবো। সেখানেই ধোঁয়াধর ওয়াটারফলও রয়েছে। তাহলে এটা আমরা দেখতে পাবো নর্মদা রিভারে, মধ্যপ্রদেশের জব্বলপুরের কাছে। নেক্সট কি ছিল চলো, বলছে রিভার ফ্লোজ বিটুইন সাতপুরা অ্যান্ড ভিন্দিয়া। একটু আগেই আমি কথা বলছিলাম ভিন্দিয়া সাতপুরা ব্লক মাউন্টেন, আর তাদের মধ্যখানে ইন্ডিয়ার লংগেস্ট ওয়েস্ট ফ্লোয়িং রিভার নর্মদা রিভারের রিফট ভ্যালি আমরা পাবো। নেক্সট বলেছে সুরাট রয়েছে কোন নদীর পাড়ে না তাপি রিভারের পাশে রয়েছে সুরাট, গুজরাটে রয়েছে সুরাট। তাপি রিভার এবং নর্মদা রিভার দুজনেই কোথায় গিয়ে পড়েছে, তাদের মাউথ কোথায় না গালফ অফ খাম্বাতে। তাহলে এই যে এই সুরাট শহরটা ডায়মন্ড প্রসেসিং ইন্ডাস্ট্রির জন্য খুব ফেমাস, অর্থাৎ ডায়মন্ড কাটিং হয়, পালিশ হয়, এই সমস্ত কিছু। যেরকম আমাদের পার্ল ফিশিংয়ের জন্য বা পার্ল ইন্ডাস্ট্রির জন্য ফেমাস একটা সিটি আছে তামিলনাড়ুর তুতিকোরিন, ঠিক সেরকমই ডায়মন্ড প্রসেসিং ইন্ডাস্ট্রির জন্য ফেমাস বলে সুরাটকে আমরা ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া বলে থাকি। মনে রেখো, ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া বলতে আমরা বুঝবো সুরাটকে। এবং তাপি রিভারের ওপর একটা ফেমাস ড্যাম রয়েছে যেটা সুরাটের কাছেই রয়েছে, তার নাম হচ্ছে উকাই ড্যাম বা উকাই প্রজেক্ট, সেটাও তাপি রিভারের ওপর রয়েছে। তাহলে ডায়মন্ড ক্যাপিটাল অফ ইন্ডিয়া বা ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া বললে আমরা সুরাটকে বুঝবো, বাট ডায়মন্ড মাইন ইন্ডিয়াতে কোথায় আছে না মধ্যপ্রদেশের পান্নায় আছে। চলো নেক্সট বলেছে যে হুইচ রিভার অফ ইন্ডিয়া হ্যাজ এ ইনল্যান্ড ড্রেনেজ। ইনল্যান্ড ড্রেনেজ বলতে কি বোঝায় না ল্যান্ডমাসের ভেতরে কোনো জায়গা থেকে রিভার অরিজিনেট হয়ে ল্যান্ডমাসের ভেতরেই কোথাও হয় হারিয়ে গেছে, তা না হলে শুকিয়ে গেছে, তা না হলে কোনো একটা জলাশয়ে গিয়ে পড়েছে, সেটা বড় কোনো ঝিল হতে পারে, যার সাথে কোনো সি বা ওশানের কোনো কানেক্টিভিটি নেই, ঠিক আছে, তাকে আমরা বলবো যে ইনল্যান্ড রিভার। তাহলে আমরা এরকম রিভার ইন্ডিয়াতে কোথায় পাবো না রাজস্থানের দিকে পাবো, যেটা খুব ড্রাই রিজিয়ান। তাহলে সবার প্রথমে আমাদের লুনি রিভারের নাম আসবে, লুনি রিভার, এবং তার সাথে ঘাগার বলে একটা রিভার রয়েছে। আরও অনেক রাজস্থানের সরস্বতী রিভার, তারাও আস্তে আস্তে এরকম মানে ড্রাই সিজনে তারা শুকিয়ে যায় বা তাদের যে মাউথটা ফাইনালি গিয়ে আর কোথাও হারিয়ে যায়, আমরা খুঁজে পাই না। তো লুনি আর ঘাগার এই দুটো রিভারকে মনে রেখো ইনল্যান্ড রিভার হিসেবে। এবং লুনি রিভার একমাত্র রিভার যার মাউথ কোথায় রয়েছে আমরা বলি যে মাউথ তো খুঁজে পাওয়া যায় না, বাট রান অফ কাছের যে মার্শি ল্যান্ড সেই জায়গায় গিয়ে লুনি রিভার কোথাও হারিয়ে গেছে, ডিসঅ্যাপিয়ার করে গেছে। আচ্ছা, ওল্ডেস্ট আর্টিফিশিয়াল পোর্ট অফ ইন্ডিয়া। তাহলে ওল্ডেস্ট আর্টিফিশিয়াল পোর্ট অফ ইন্ডিয়া আমাদের ইস্ট কোস্টে চেন্নাইকে বলবো, বাট তোমাকে যদি বলা হয় যে ওল্ডেস্ট পোর্ট অফ ইন্ডিয়া তাহলে কিন্তু সেটা হয়ে যাবে কলকাতা পোর্ট। কলকাতা পোর্ট কিন্তু ব্রিটিশরা প্রথম এসে যখন ডেভেলপ করে সেটাই ছিল ইন্ডিয়ার অন্যতম প্রথম মেজর পোর্ট, যেটা এখনও অপারেশনাল, ঠিক আছে। এর পরে গিয়ে আমরা দেখব যে চেন্নাই আমাদের অ্যাজ এ মেজর পোর্ট হিসেবে যখন ডেভেলপ করেছে, যখন এক্সপোজ হয়েছে, তখন সেটা আর্টিফিশিয়াল পোর্টের মধ্যে সব থেকে ওল্ডেস্ট। কতগুলো মেজর পোর্ট আমাদের ইন্ডিয়াতে রয়েছে? টোটাল 13টা মেজর পোর্ট রয়েছে। তার মধ্যে আমাদের মেনল্যান্ডে রয়েছে 12টা এবং একটা রয়েছে পোর্ট ব্লেয়ার আন্দামান নিকোবরে। এবং পোর্ট ব্লেয়ার কোথায় রয়েছে? সাউথ আন্দামানে রয়েছে। তাছাড়া আমরা যদি দেখি যে আমাদের মেনল্যান্ডের 12টা পোর্টের 6টা পোর্ট রয়েছে ওয়েস্ট কোস্টে, 6টা পোর্ট রয়েছে ইস্ট কোস্টে, ঠিক আছে। কোন স্টেটে কি আছে এগুলো আশা করি তোমরা জানো, বা না জানলেও দেখে নিও, সেগুলো ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট মেজর পোর্টগুলো। আচ্ছা,
নেক্সট বলছে যে আমাদের অর্গানাইজেশন যে কনসার্ন উইথ এনভায়রনমেন্টাল প্ল্যানিংয়ের সাথে কোন ইনস্টিটিউটটা রিলেটেড, সেটা হচ্ছে NEERI, যার ফুল ফর্ম কি না ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। আচ্ছা, নেক্সট চলো সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, খুব ফেমাস। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক আমরা কোথায় পাবো না কেরালায় পাবো, প্রচুর এলিফ্যান্ট পপুলেশন আমরা দেখতে পাবো সাইলেন্ট ভ্যালি। আচ্ছা, নেক্সট বলেছে যে রিভার দ্যাট ফ্লোজ থ্রু কুলু ভ্যালি। কুলু মানালি কোন রিভারের পাশে রয়েছে না কদিন আগে ফ্ল্যাশ ফ্লাড হয়েছিল, কুলু মানালি আমরা পাবো বিয়াস রিভারের পাশে। বিয়াস রিভার কোত্থেকে অরিজিনেট হচ্ছে না রোটাং পাসের কাছাকাছি রিজিয়ান থেকে বিয়াস রিভার অরিজিনেট হচ্ছে এবং ফাইনালি হিমাচল প্রদেশ দিয়ে ফ্লো করার পর পাঞ্জাবে এন্টার করছে। পাঞ্জাবে বিয়াস রিভার সাতলেজ রিভারের সাথে মিট করে গেছে, অর্থাৎ বিয়াস সাতলেজ রিভারের একটা ট্রিবিউটারি। সেই জন্য একটা কোশ্চেন করা হয় যে ইন্দাসের যে 5টা মেন ট্রিবিউটারি রয়েছে তাদের মধ্যে কোন রিভারটা এন্টায়ারলি ইন্ডিয়ার মধ্যে লাই করে, অ্যান্সার হচ্ছে বিয়াস। বাকি সব রিভারগুলো আইদার পাকিস্তানের মধ্যে কিছুটা আছে, তা না হলে চায়নার মধ্যে আছে। আর বিয়াস যেখানে সাতলেজের সাথে মিট করছে সেই জায়গাটা হচ্ছে হারিকে, সেখানে হারিকে ব্যারেজ আছে, হারিকে ওয়েটল্যান্ড বলে একটা র্যামসার সাইট আছে এবং এই হারিকে ব্যারেজের পেছন থেকেই ইন্ডিয়ার লংগেস্ট ম্যানমেড ক্যানেলটা কাট আউট করা হয়েছে। তাহলে সাতলেজ রিভার থেকে কাট আউট করা হয়েছে ইন্ডিয়ার লংগেস্ট ম্যানমেড ক্যানেল হারিকে ব্যারেজ থেকে, নাম হচ্ছে ইন্দিরা গান্ধী ক্যানেল, যেটা কাকে সার্ভ করে না ওয়েস্টার্ন রাজস্থানে ইরিগেশন প্রোভাইড করার জন্য বানানো হয়েছে। চলো নেক্সট বলছে যে ফার্স্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া, যার নাম ছিল হচ্ছে হেইলি ন্যাশনাল পার্ক 1932 এর দিকে মোস্ট প্রবাবলি, এবং পরে এটার নাম এখন হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক। ঠিক আছে, জিম করবেট ন্যাশনাল পার্ক, যার আগে নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক, এটাই হচ্ছে ফার্স্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া। কোথায় রয়েছে? উত্তরাখণ্ডে রয়েছে। এবং এই জিম করবেট ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে একটা রিভার ফ্লো করছে বা একটা প্রজেক্ট রয়েছে, সেই রিভারটা হচ্ছে রামগঙ্গা রিভার। এটা খুব ইম্পর্টেন্ট, রামগঙ্গা রিভার গঙ্গার একটা ইম্পর্টেন্ট ট্রিবিউটারি। তো জিম করবেট ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে রামগঙ্গা রিভার ফ্লো করছে বা রামগঙ্গা প্রজেক্ট, সেটাও কিন্তু এই ন্যাশনাল পার্কের মধ্যেই আমরা পাবো। আমাদের ইকোলজিক্যাল ব্যালেন্স মেনটেন করার জন্য কি বলা হয়েছে যে আমাদের ল্যান্ডমাসের কত পার্সেন্ট শুড বি আন্ডার ফরেস্ট কভার থাকতে হবে না, সেটা হচ্ছে 1/3, তার মানে 33.33%। আমাদের ইন্ডিয়াতে বোধহয় এখন 24% মতো অ্যাকচুয়ালি রয়েছে, কিন্তু অ্যাটলিস্ট এইটা রাখা আমাদের টার্গেট। ম্যানগ্রোভ ফরেস্ট যেটা গঙ্গা ডেল্টায় পাওয়া যায় তাকে আমরা কি নামে চিনি? সবাই তোমরা জানো যে সুন্দরবন একে আমরা বলে থাকি, বাট এই ডেল্টাটা শুধুমাত্র গঙ্গার না, গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনার কম্বাইন্ড ডেল্টা, এবং এই ডেল্টাটা কিন্তু মুর্শিদাবাদের ফারাক্কা থেকে বা ধুলিয়ান থেকে শুরু হয়েছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশ মিলিয়ে পুরোটা রয়েছে, পুরোটা কিন্তু ডেল্টা। সেই ডেল্টার একদম মাউথের কাছে গিয়ে কোস্টাল রিজিয়ানে গিয়ে আমরা কিন্তু ওয়ার্ল্ডের লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট পেয়ে থাকি, যাকে আমরা সুন্দরবন বলে থাকি, যে নামটা এখানকার একটা স্পেসিস সুন্দরী গাছের জন্য হয়েছে। তাহলে সুন্দরবন সবথেকে বড় ম্যানগ্রোভের ইম্পর্টেন্স কী, ম্যানগ্রোভের ফিচার কী, সেগুলো নিয়ে একটা আলাদা ভিডিওতে কোনোদিন আলোচনা করব। তাহলে তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে বাকি যে স্টেটে আমাদের যেখানে যেখানে ম্যানগ্রোভ পাওয়া যায় এবং সেখানের যে ফেমাস যে ইম্পর্টেন্ট ম্যানগ্রোভ ফরেস্টগুলো রয়েছে, যেমন হচ্ছে ভিতরকণিকা উড়িষ্যায় রয়েছে, তাই না? তারপরে যেমন ধরো করিঙ্গা ওয়াইল্ড লাইফ বা কৃষ্ণা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যাদেরকে আমরা অন্ধ্রপ্রদেশে পাই, সেরকম তোমরা কমেন্ট করে জানিও তো যে পিছাভরম ম্যানগ্রোভ ফরেস্ট, এটাও কিন্তু খুব ফেমাস। এই পিছাভরম ম্যানগ্রোভ ফরেস্ট আমরা কোন স্টেটে কোস্টাল রিজিয়ানে পাই বা কোন রিভারের মাউথে বা কোন রিভার ডেল্টায় পেয়ে থাকি, কমেন্ট করে অবশ্যই জানিও। চলো নেক্সট কি আছে দেখে নিই। হুইচ ইজ দ্য ফেমাস বার্ড স্যাংচুয়ারি ইন হরিয়ানা? হরিয়ানাতে আমরা খুব বেশি ফরেস্ট রিজিয়ান পাই না, সুলতানপুর বার্ড স্যাংচুয়ারি বলে একটা ফেমাস বার্ড স্যাংচুয়ারি রয়েছে, এটা হরিয়ানাতে রয়েছে। হরিয়ানার সুলতান মনে করো কোন সিনেমা, সেখানে বলা আছে, তো সুলতানপুর আমরা হরিয়ানাতে পাবো। তারপরে বলছে যে দ্য অনলি স্যাংচুয়ারি যেখানে হাঙ্গুল বা কাশ্মীরি স্ট্যাগ পাওয়া যায়, এটা আমাদের কিন্তু একটা এন্ডেঞ্জার্ড স্পেসিস। যে ছবিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে হরিণের মতো দেখতে এবং মাথায় খুব সুন্দর শিং তৈরি হয়, তো এটা কাশ্মীরে পাওয়া যায়, কাশ্মীরি স্ট্যাগ বলা হয় বা লোকালি একে হাঙ্গুল বলা হয়। সেটা হচ্ছে দাচিগ্রাম ন্যাশনাল পার্ক। এই দাচিগ্রাম ন্যাশনাল পার্ক শ্রীনগরের কাছাকাছি রয়েছে, ঝিলাম রিভারের পাড়ে রয়েছে এবং সেখানেই শুধুমাত্র এই হাঙ্গুল বা কাশ্মীরি স্ট্যাগকে পাওয়া যায়, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু।
নেক্সট বলছে যে গির ফরেস্ট। গির ফরেস্ট আমরা কোথায় পাবো? গুজরাটে পাবো। গুজরাটে কোথায় পাবো? কারণ গুজরাটে দুটো পেনিনসুলা আছে, একটা কাচ পেনিনসুলা, একটা কাথিয়াবার পেনিনসুলা। আমরা গির ফরেস্ট কিন্তু কাথিয়াবার পেনিনসুলাতে পাই। এবং গির ফরেস্ট ইম্পর্টেন্ট কেন না, ইন্ডিয়াতে যত ফরেস্ট রিজিয়ান রয়েছে তার মধ্যে কোথাও ন্যাচারালি এশিয়াটিক লায়ন পাওয়া যায় না, একমাত্র এক্সেপ্ট গির ফরেস্ট। তাহলে গির ফরেস্টে এই যে লায়নটা এটা ন্যাচারালি পাওয়া যায়, সেটার অনেকটা কারণ এটা যে আমাদের আগে তো এই ল্যান্ডমাসগুলো সব একসাথে ছিল এবং আফ্রিকার পাশে ছিল আমাদের ইন্ডিয়ান পেনিনসুলা। তো সেখান থেকে যখন ডিট্যাচ হয়ে চলে এসছে, তো আফ্রিকার যেরকম ধরনের মানে সাউদার্ন ইস্টার্ন আফ্রিকার যেরকম ধরনের আর কি টোপোগ্রাফি পাওয়া যায়, যেরকম ধরনের রক স্ট্রাকচার পাওয়া যায়, রক স্ট্র্যাটা, সেটা অনেকটা আমাদের এই গুজরাটের ওয়েস্টার্ন সাইডে কাথিয়াবার পেনিনসুলার সাথেও কিন্তু ম্যাচ করে। তাহলে এশিয়াটিক লায়ন আমরা ন্যাচারালি ইন্ডিয়াতে শুধুমাত্র এই গির ফরেস্টে পেয়ে থাকি। ম্যানগ্রোভকে আমরা আর কি টাইপের ফরেস্ট বলতে পারি? ডেল্টা রিজিয়ানে জন্মায়। ম্যানগ্রোভ কোথায় জন্মায় না, যেখানে টাইডাল অ্যাক্টিভিটি খুব ভালো হয়ে থাকে, অর্থাৎ জোয়ার ভাটা ভালো খেলে সেই জায়গাটায়, হাই টাইড লো টাইড দেখা যায় খুব প্রমিনেন্টলি, সেই জায়গাতে কিন্তু ডেল্টা রিজিয়ানে লো ল্যান্ড রিভার মাউথে আমরা দেখব যে ম্যানগ্রোভ ফরেস্ট ডেভেলপ করবে। যেহেতু টাইডাল অ্যাক্টিভিটি যেখানে ভালো হয় সেখানে তৈরি হয় ম্যানগ্রোভ ফরেস্ট, তাই একে আমরা টাইডাল ফরেস্ট বলে থাকি। ম্যানগ্রোভ ফরেস্টের হাইট খুব একটা বেশি হয় না, কিন্তু এর প্রচুর ডেন্স ফরেস্ট হয়, ঘন জঙ্গল হয়। এবং তোমরা ছোটোবেলায় হয়তো পড়েছো যে ম্যানগ্রোভে শ্বাসমূল ঠেসমূল দেখতে পাওয়া যায়, যাকে ইংলিশে নিউম্যাটোফোর বলা হয়, বা এক ধরনের অঙ্কুরোদ্গম দেখা যায় যাকে জরায়ুজ অঙ্কুরোদ্গম বা ভিভিপোরাস জার্মিনেশন বলে। এগুলো কিন্তু ম্যানগ্রোভের ফিচার, এগুলো থেকে আমাদের কোশ্চেন করা হয়, এমনকি ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফির পার্সপেক্টিভ থেকে আরও ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের এখানে ওয়ার্ল্ডের লার্জেস্ট ম্যানগ্রোভ পাওয়া যায়। তো এই ম্যানগ্রোভ ফরেস্ট আমাদেরকে এই যে হ্যালোফাইট বলেছি, হ্যালোফাইট কাদেরকে বলে না, যারা হচ্ছে সল্ট টলারেন্ট প্ল্যান্ট, অর্থাৎ স্যালাইন সয়েলে যারা জন্মাতে পারে তাদেরকে বলা হয় হ্যালোফাইট। তাহলে ম্যানগ্রোভ স্যালাইন সয়েলেই জন্মায় কোস্টাল রিজিয়ানে, তাই জন্য তাদেরকে আমরা হ্যালোফাইট বলে থাকি। আর ম্যানগ্রোভ আমাদের কেন প্রয়োজন, কোস্টাল রিজিয়ানে ম্যানগ্রোভ লাগানোর দরকার কি? তার কারণ হচ্ছে আমাদের এই যে সি ওয়েভ, সমুদ্রের ঢেউয়ের যে অ্যাকশান, পূর্ণিমা অমাবস্যায় যে ভরা কোটাল হয় তখন যে অ্যাফেক্টেড হয় কোস্টাল রিজিয়ানগুলো, বা আমাদের কোস্টাল প্লেন্সের যে সমস্ত গ্রাম টামগুলো রয়েছে, এগ্রিকালচারাল ল্যান্ড রয়েছে সেইগুলো, তো সেইটা, এবং আমাদের এই যে সাইক্লোনগুলো হয়ে থাকে আমাদের উড়িষ্যা বেঙ্গল কোস্টে, সেই সাইক্লোনগুলোর যে অ্যাটাকটা সেটাকে মিনিমাইজ, কারণ সাইক্লোনের শক্তি সবথেকে বেশি থাকে যখন সে সমুদ্রের ওপর দিয়ে অনেক দিন ফ্লো করে এসে এবার ল্যান্ডে যখন হিট করছে, যাকে ল্যান্ডফল অফ দ্য সাইক্লোন বলে, সেই সময়টায় সবথেকে বেশি তার ইন্টেন্সিটি থাকে, সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয় কোস্টাল রিজিয়ানে। এই ম্যানগ্রোভ ভেজিটেশন যদি থাকে, সেটা খুব ডেন্স ফরেস্ট হওয়াতে এই এফেক্টটাকে, সাইক্লোনের এফেক্টটাকে অনেকটা কিন্তু মিনিমাইজ করে দিতে পারে। তাই জন্য ম্যানগ্রোভ কোস্টাল রিজিয়ানে প্ল্যান্টেশন খুবই জরুরি, কোস্টাল রিজিয়ানকে প্রোটেক্ট করার জন্য, তার এরোশনকে কমানোর জন্য। বেশ, তারপর বলেছে ছোটো নাগপুর প্ল্যাটুর মেন রিভার কি, সেটা হচ্ছে দামোদর রিভার। দামোদর রিভার ছোটো নাগপুর প্ল্যাটুকে দুভাগে ভাগ করেছে, নর্থ আর সাউথ। নর্দার্ন পার্টটা অর্থাৎ দামোদরের লেফট ব্যাঙ্ক, কারণ দামোদর ফ্লো করেছে ওয়েস্ট থেকে ইস্টের দিকে, তার যেটা লেফট ব্যাঙ্ক নর্দার্ন সাইডটাকে আমরা বলি হাজারিবাগ প্ল্যাটু, আর যেটা দামোদর রিভারের সাউথে রয়েছে সেটাকে আমরা বলি রাঁচি প্ল্যাটু। দামোদর রিভারই মেন রিভার অফ ছোটো নাগপুর প্ল্যাটু। একে আমরা বাংলার দুঃখ বলে থাকি দামোদরকে, সরো অফ বেঙ্গল এবং সরো অফ বিহার। একটু আগে কোশি রিভারের কথা বলছিলাম, কোশি রিভারও প্রচুর ফ্লাড করে, তাই জন্য কোশিকে সরো অফ বিহার বা বিহারের দুঃখ বলা হয়। প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ইন্ডিয়া, ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। ইন্ডিয়ার মধ্যে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, এবং ইউনেস্কো দ্বারা স্বীকৃত প্রথম মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে গালফ অফ মান্নার মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ। কিন্তু ইউনেস্কো দ্বারা স্বীকৃত নয় ইন্ডিয়ার প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ, তখন কিন্তু হবে রান অফ কাচ বা গালফ অফ কাচ বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক আছে, মানে মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে বলছি, গালফ অফ কাচ মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা ইন্ডিয়ার প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ, বাট এটা এখনও ইউনেস্কো দ্বারা স্বীকৃত নয়, অর্থাৎ ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামের আন্ডারে আসেনি।
যেটা এসছে তাদের মধ্যে প্রথম বললে গালফ অফ মান্নার মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ। আচ্ছা, পিচাভারাম ম্যানগ্রোভ ফরেস্ট আমরা কোথায় পাবো? তামিলনাড়ুতে পাওয়া যায়, কাবেরী ডেল্টায় পাওয়া যায়। পিচাভারাম সম্বন্ধে ইম্পর্টেন্ট কি না, আমাদের বাকি যে ম্যানগ্রোভ ফরেস্টগুলো যেমন সুন্দরবন বলো, ভিতরকণিকা বলো, এই জায়গাগুলোতে কিন্তু যেখানে একদম কোর যেখানে জঙ্গল, সেখানে কিন্তু হিউম্যান পপুলেশন বা হিউম্যান সেটেলমেন্ট পাওয়া যায় না। তার মানে পুরোটা কিন্তু ইনহ্যাবিটেড নয়। সুন্দরবনের ভেতরে আশপাশের বাইরের রিজিয়ানে মানুষ বা জনবসতি থাকলেও যেটা কোর রিজিয়ান সেখানে কিন্তু জনবসতি নেই। তো ম্যাক্সিমাম ম্যানগ্রোভ ফরেস্টে কিন্তু ইনহ্যাবিটেশন আমরা পাই না, একমাত্র এক্সেপ্ট হচ্ছে পিচাভারাম ম্যানগ্রোভ ফরেস্ট। পিচাভারাম ম্যানগ্রোভ ফরেস্টকে সেই জন্য বলা হয় যে লার্জেস্ট ইনহ্যাবিটেড ম্যানগ্রোভ ফরেস্ট। লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট নয়, লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, নেক্সট আসে ভিতরকণিকা, কিন্তু লার্জেস্ট ইনহ্যাবিটেড ম্যানগ্রোভ ফরেস্ট বললে তখন অ্যান্সার হবে এই পিচাভারাম ম্যানগ্রোভ ফরেস্ট। এছাড়াও তামিলনাড়ুতে পয়েন্ট ক্যালিমেয়ার বলে একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে, পয়েন্ট ক্যালিমেয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সেখানেও ম্যানগ্রোভ পাওয়া যায়, যেটা পক স্টেটের কাছে রয়েছে। আচ্ছা, নেক্সট বলেছে যে কাজিরাঙা ন্যাশনাল পার্ক কেন ফেমাস? কাজিরাঙা ন্যাশনাল পার্কে আমরা ওয়ান হর্ন রাইনো পাই। আমাদের নর্থ বেঙ্গল এবং আসাম এই রিজিয়ানটাতেই আমরা কিন্তু ওয়ান হর্ন রাইনো পেয়ে থাকি, এরাও অলমোস্ট এক্সটিংক্ট। তো মানস আর কাজিরাঙা খুব ইম্পর্টেন্ট দুটো ফরেস্ট, আসামে বারবার কোশ্চেনে আসে। আমি একটা অন্যরকম ইনফরমেশান দিই যে কে কোথায় লোকেটেড। তোমাদের বলেছি জিওগ্রাফি মানে কিন্তু ম্যাক্সিমামটাই ম্যাপ বেসড, তাই ম্যাপের আইডিয়া থাকলে অনেকটা তোমার কাছে কিন্তু সহজ সরল হয়ে যাবে ব্যাপারটা। কাজিরাঙা রয়েছে কিন্তু একদম ব্রহ্মপুত্রের লেফট ব্যাঙ্কে, জাস্ট ব্রহ্মপুত্রের পাড়েই রয়েছে, তাই জন্য প্রতিবার মনসুন সিজনে ফ্লাড এফেক্টেড হয় এই কাজিরাঙা ন্যাশনাল পার্ক। কিন্তু মানস ফরেস্ট কোথায় রয়েছে? মানস কিন্তু ব্রহ্মপুত্রের রাইট ব্যাঙ্কে রয়েছে, বাট জাস্ট ব্রহ্মপুত্রের পাশে নেই, সেটা কিন্তু রয়েছে আমাদের মিডিল হিমালয় বা যাকে আমরা তেরাই রিজিয়ান বলে থাকি, বা যেটাকে ডুয়ার্স রিজিয়ান বলা হয় নর্থ বেঙ্গলের ক্ষেত্রে, সেই হিমালয়ান তেরাই রিজিয়ানে কিন্তু রয়েছে মানস ফরেস্ট। ঠিক আছে, আচ্ছা, মানস আর কাজিরাঙার পরে বলেছে সি কাউ। সি কাউ আমরা কোথায় পাবো না, সি কাউ মানে এই জিনিসটা, এই জিনিসটাকে বলা হচ্ছে সি কাউ। যেরকম সি হর্স তোমরা দেখবে একটা হয় ঘোড়ার মুখের মতো দেখতে মুখটা, তো সেরকম সি কাউ এটাকে আমরা গালফ অফ মান্নারে পাই, এবং তাছাড়া আন্দামান নিকোবর আইল্যান্ডের আশেপাশেও কিন্তু এদেরকে দেখতে পাওয়া যায়, এবং আন্দামান নিকোবরের স্টেট অ্যানিম্যাল মোস্ট প্রবাবলি এই সি কাউ। আচ্ছা, নেক্সট বলেছে জোড়েপুখরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, খুব ইম্পর্টেন্ট। কোথায় রয়েছে জোড়েপুখরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি? দার্জিলিং ডিস্ট্রিক্টে রয়েছে। এবং এই জোড়েপুখরি, এই পুখরি মানে ওয়ার্ডটার মানে কি না, পুখরি ওয়ার্ডটা মানে হচ্ছে যে পন্ড, ছোট ছোট পুকুর বা জলাশয়, তাকে বলা হয় পুখরি বা পোখারি। তোমরা দার্জিলিংয়ের সাইডে এইদিকে গেলে অনেক দেখতে পারবে। তা জোড়েপুখরি মানে হচ্ছে যে এই রিজিয়ানে দুটো এরকম পুকুর আছে, তাই যেহেতু এক জোড়া আছে তাই থেকে নাম হয়েছে জোড়েপুখরি। এই জায়গাটায় প্রচুর রেপটাইল পাওয়া যায়, এবং তার মধ্যে এমন একটা এন্ডেঞ্জার্ড স্পিসিস রয়েছে যার নাম হচ্ছে হিমালয়ান স্যালামান্ডার। ঠিক আছে, হিমালয়ান স্যালামান্ডার, প্রচুর রেপটাইল স্পিসিস এখানে পাওয়া যায়, প্রচুর স্নেকসও পাওয়া যায়। ঠিক আছে, তো জোড়েপুখরি সম্বন্ধে আরও একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান আছে, সেটা হচ্ছে আমাদের শিলিগুড়ি রয়েছে কোন রিভারের পাশে না, মহানন্দা রিভারের পাশে। বাট আরও স্পেসিফিক বললে মহানন্দা রিভার এবং তার একটা ট্রিবিউটারি বালাসন রিভার, এই দুটো রিভারের মিটিং প্লেসে রয়েছে, কনফ্লুয়েন্স রিজিয়ানে রয়েছে শিলিগুড়ি। এই যে বালাসন রিভার, যে মহানন্দা ট্রিবিউটারি, সেই বালাসন রিভারটা অরিজিনেট হচ্ছে এই জোড়েপুখরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতর থেকে। ঠিক আছে, চলো নেক্সট কি আছে দেখি। বলছে কানহা, বান্ধবগড়, পান্না, এই ন্যাশনাল পার্কগুলোকে আমরা কোথায় পাবো? মধ্যপ্রদেশে পাওয়া যায়, এবং সবকটাই কিন্তু টাইগার পপুলেশনের জন্য ফেমাস। কানহা, বান্ধবগড়, পান্না, আরও অনেক ন্যাশনাল পার্ক আছে, সব থেকে বেশি মধ্যপ্রদেশেই আছে। আচ্ছা, নেক্সট বলেছে রাইমোনা ন্যাশনাল পার্ক। এটা খুব খুব ইম্পর্টেন্ট আগামী পরীক্ষার জন্য, কারণ এটা হচ্ছে আমাদের লেটেস্ট সবথেকে লাস্ট ইনক্লুডেড ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া, 107তম, 107, এতগুলো ন্যাশনাল পার্ক হয়েছে। আসামে রয়েছে রাইমোনা ন্যাশনাল পার্ক। নেক্সট বলছে শোলা ভেজিটেশন আমরা কোথায় পাবো? শোলা মানে এখানে শোলার যে মানে টোপর তৈরি হয়, ঠিক আছে, সেই শোলা নয়, কিন্তু সেটা হচ্ছে এক ধরনের ঘাস যেটা জলা জমিতে জন্মায়। এই শোলা ভেজিটেশনকে আমরা পাবো নীলগিরি এবং আন্নামালাই রিজিয়ানে। এই শোলা কি টাইপের ভেজিটেশন না, শোলাকে বলা হয়ে থাকে যে ট্রপিক্যাল মন্টেন ভেজিটেশন। এই ওয়ার্ডের মধ্যে থেকে আমাদের বুঝতে হবে যে ট্রপিক্যাল মানে কি না, ট্রপিক্যাল মানে ট্রপিক্যাল রিজিয়ানে জন্মায়, অর্থাৎ
দুটো যে আমাদের ট্রপিক রয়েছে, ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যাপ্রিকন, তার মাঝের রিজিয়ানে। এবং মন্টেন মানে কি না মাউন্টেনে জন্মাবে, যেগুলো হাই অল্টিটিউডে জন্মাবে। তাহলে ট্রপিক্যাল রিজিয়ানে যদি এরকম কোনো মাউন্টেন থাকে, সেই জায়গায় হাই অল্টিটিউডে আপার রিচেসে গিয়ে আমরা কিন্তু পাবো এই শোলা ভেজিটেশনকে। শোলা গ্রাসল্যান্ডও পাওয়া যায়, শোলা ট্রিও পাওয়া যায়, মানে শোলা ভেজিটেশনের মধ্যে বড় গাছও পড়ে, আবার গ্রাসল্যান্ডও পাওয়া যায়। তাহলে আমাদের ইন্ডিয়াতে যদি আমরা দেখি, তাহলে ট্রপিক অফ ক্যান্সার তো ইন্ডিয়ার মাঝ বরাবর পাস করে গেছে, তাহলে তার নিচটা হচ্ছে ট্রপিক্যাল রিজিয়ান। এই ট্রপিক্যাল রিজিয়ানের মধ্যে সবথেকে উঁচু জায়গা, সবথেকে হাই অল্টিটিউড মাউন্টেন বলতে আমাদের কে রয়েছে না আন্নামালাই এবং নীলগিরি। কারণ আন্নামালাইয়ের আনাইমুদি হচ্ছে আমাদের ওভারঅল পেনিনসুলার হাইয়েস্ট পিক, এবং নীলগিরির হাইয়েস্ট পিক দোদাবেতা, এটা হচ্ছে এই ওভারঅল পেনিনসুলার সেকেন্ড হাইয়েস্ট পিক। এবং সেই জায়গাটা তাহলে কোথায় পড়ে? এই রিজিয়ানে পড়ে। তাহলে এই রিজিয়ানটাতে আমাদের পেনিনসুলার এলিভেশন সব থেকে বেশি। অন্যভাবে বলছি, এভাবেও আসে, পেনিনসুলার উঁচু সব থেকে কোন দিকটা? তাহলে এই পয়েন্টটা সব থেকে উঁচু। আর ওভারঅল আমাদের পেনিনসুলার স্লোপ কোন দিকে? না ইস্টার্ন সাইডে বা সাউথ ইস্টার্ন সাইডে স্লোপ রয়েছে, তাই ম্যাক্সিমাম রিভার হচ্ছে ইস্ট ফ্লোয়িং। তাহলে সেই আন্নামালাই এবং নীলগিরি যে মাউন্টেন রিজিয়ান, তার আপার রিচেসে হাই অল্টিটিউডে আমরা এই শোলা ভেজিটেশনকে পাবো। এবং লোয়ার রিচেস যখন আসবো, তখন আমরা ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস এবং এভারগ্রিন ফরেস্টকে পাবো নীলগিরি আন্নামালাই রিজিয়ানে। আচ্ছা, নেক্সট বলেছে যে রেন ফরেস্ট। এই রেন ফরেস্ট মানেই হচ্ছে এভারগ্রিন ফরেস্ট, যারা চিরহরিত অরণ্য যাদেরকে আমরা বলে থাকি, বা এরা ট্রপিক্যাল রিজিয়ানে যেখানে মানে 200-250 সেন্টিমিটার বা তারও বেশি রেনফল হয় সারা বছর, সেখানে আমরা এই রেন ফরেস্টকে পাবো। ইন্ডিয়াতে কোথায় পাওয়া যায় না 3টে জায়গাতে পাওয়া যায়। একটা হচ্ছে এই নীলগিরি আন্নামালাই রিজিয়ান, বা আমরা ওয়েস্টার্ন ঘাট বলতে পারি। তার সাথে সাথে আমরা পাবো কোথায় না আন্দামান নিকোবরের মধ্যে শুধুমাত্র নিকোবর আইল্যান্ডে, নিকোবর আইল্যান্ড গ্রুপে বা গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, সেই জায়গাতে আমরা পাবো। এবং তার সাথে আমরা পাবো হচ্ছে আমাদের এই নর্থ ইস্টার্ন স্টেটগুলো এবং ইস্টার্ন হিমালয়ান রিজিয়ানে, এই জায়গাটাতে আমরা পাবো। এই 3টে জায়গায় শুধুমাত্র ইন্ডিয়াতে এভারগ্রিন ফরেস্ট বা রেইন ফরেস্ট পাওয়া যায়। মনে রেখো, খুব ইম্পর্টেন্ট, ওয়েস্টার্ন ঘাট, নিকোবর আইল্যান্ড এবং নর্থ ইস্টার্ন হিমালয়। নেক্সট বলেছে যে ইন্দিরা গান্ধী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটাকে বলা হয় টপ স্লিপ। কেন বলা হয় না, এখানে যে বড় বড় গাছ ছিল, সেই গাছের গুঁড়িগুলো ওপর থেকে কেটে নিচে নামাতে কষ্ট হতো বলে এর স্লোপ বরাবর এরা ছেড়ে দিত এবং স্লিপ কেটে নিচে চলে আসতো। সেই থেকে এই স্যাংচুয়ারিটার নাম হয়েছে টপ স্লিপ। ইন্দিরা গান্ধী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা টপ স্লিপ, এটা রয়েছে তামিলনাড়ুতে রয়েছে। প্রথম মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ এস্টাবলিশড ইন ইন্ডিয়া, যেটা বলছিলাম, ঠিক আছে। এই যে বলেছি যে গালফ অফ মান্নার, এখানে তোমাদের বুঝতে হবে, অপশান ধরে ঠিক করতে হবে যে গালফ অফ মান্নার কিন্তু ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামের আন্ডারে চলে এসছে, অর্থাৎ ইউনেস্কো দ্বারা স্বীকৃত। সেই রেসপেক্টে বলতে গেলে যারা যারা ম্যাবের আন্ডারে এসছে, তাদের মধ্যে সবথেকে প্রথম ইন্ডিয়ার মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে গালফ অফ মান্নার। বাট ইন্ডিয়া নিজে নিজে ডিক্লেয়ার করেছিল এটা আমাদের মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ। প্রথম কোনটাকে করেছিল? সেটা হচ্ছে গালফ অফ কাচকে। বেশ, তারপর বলেছে যে কতগুলো ইকোলজিক্যাল হটস্পট আছে ইন্ডিয়াতে ইকোলজিক্যাল হটস্পট বা বায়োডাইভার্সিটি হটস্পট 4টে রয়েছে। মানে 4টে পুরোপুরি ইন্ডিয়ার মধ্যে নেই, তাহলে 4টে কোথায় কোথায় রয়েছে না একটাই যেটা পুরোপুরি ইন্ডিয়ার মধ্যে রয়েছে, সেরকম একটা বায়োডাইভার্সিটি হটস্পট হচ্ছে ওয়েস্টার্ন ঘাট রিজিয়ান। এই ওয়েস্টার্ন ঘাট রিজিয়ানটা গোটাটাই ইন্ডিয়ার মধ্যে পড়ে, বায়োডাইভার্সিটি হটস্পট বলছি। নেক্সট কি না, নেক্সট একটা বলা হয় যে হিমালয়া যখন বলা হয়, তখন হিমালয়া বলতে ইন্ডিয়া ছাড়াও বাকি যে এখানে কান্ট্রিগুলো রয়েছে তারাও কিন্তু এখানে ইনক্লুডেড হয়ে যায়। এটাকে বলা হয় হিমালয়ান রিজিয়ান। নেক্সট একটা বলা হয় যে ইন্দো বার্মা জোন, এখানে হচ্ছে মায়ানমার এই রিজিয়ান, এবং তার সাথে ইন্ডিয়ার তাহলে একদম যে ইস্টার্ন সাইডে যে স্টেটগুলো রয়েছে, মানে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এরা আসে এদের সাথে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে আমাদের এই রিজিয়ানে জাভা, সুমাত্রা আইল্যান্ডের সাথে কিছুটা রিজিয়ান পড়ে, যাকে বলা হয়ে থাকে সুন্ডাল্যান্ড, যার মধ্যে আমাদের শুধুমাত্র নিকোবর আইল্যান্ড গ্রুপটা আসে, ঠিক আছে। তাহলে এই 4টে বায়োডাইভার্সিটি হটস্পট, একটা হচ্ছে ইন্দো বার্মা রিজিয়ান, একটা হিমালয়ান রিজিয়ান, একটা সুন্ডাল্যান্ড, এরা শুধুমাত্র ইন্ডিয়ার মধ্যে নেই, আশেপাশে অন্যান্য কান্ট্রিও রয়েছে। আর আরেকটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট
যেটা এন্টায়ারলি ইন্ডিয়ার মধ্যে রয়েছে। এই 4টে বায়োডাইভার্সিটি হটস্পট বা ইকোলজিক্যাল হটস্পট রয়েছে ইন্ডিয়াতে। কোন ন্যাশনাল পার্কটা ভুটানে রয়েছে, যার একটা কন্টিনিউয়েশন হচ্ছে আসামে আমরা পাই, একটু আগে বলছিলাম মানস ন্যাশনাল পার্ক, ভুটানে এটাকে বলা হয় রয়্যাল মানস ন্যাশনাল পার্ক। ভুটানে যে মিডিল হিমালয় পাওয়া যায় সেখানে এই রয়্যাল মানস ন্যাশনাল পার্কটা রয়েছে, এবং তারপর সেটা যখন আসামে এক্সটেন্ড হয়েছে তখন মিডিল হিমালয় ছেড়ে কিছুটা এটা হিমালয়ান তেরাই রিজিয়ানেও পড়ে। এই আচ্ছা, নেক্সট হচ্ছে বলেছে স্যান্ডেলউড। স্যান্ডেলউড কীরকম টাইপের স্পেসিস? স্যান্ডেলউড আমরা সব থেকে বেশি কোথায় পাবো? এই নীলগিরি রিজিয়ানেই পাবে। চন্দনদস্যু বিরাপ্পানের কথা মনে আছে নিশ্চয়ই, বা এখন তোমরা পুষ্পা বললে ভালো চিনবে। তাহলে সেই যে স্যান্ডেলউড, সেই স্যান্ডেলউড হচ্ছে একটা ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস স্পেসিস, ঠিক আছে, যেরকম শাল গাছ ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস, এবং সব থেকে বেশি স্যান্ডেলউড আমরা পাই নীলগিরি রিজিয়ানে। নেক্সট বলেছে উইলো। উইলো বা উইলো, এটা আমরা এই উডটা আমরা কোথায় পাই? এটা কনিফেরাস ফরেস্টের মধ্যে পড়ে। কনিফেরাস ফরেস্ট মানে কি না, পাইন গাছ যেরকম ধরনের হয়, অর্থাৎ পাহাড়ি জায়গায় আমরা পাবো, হিমালয়ান রিজিয়ানে পাবো। জম্মু কাশ্মীরে প্রচুর কিন্তু এরকম ক্রিকেট ব্যাট তৈরি হয় উইলো উড থেকে। তো হিমালয়তে আমরা এই ফরেস্টটা পাই, মানে এই স্পেসিসটা পাই আর কি উইলো। এটা কিন্তু কনিফেরাস ফরেস্ট এর একটা স্পেসিস। নেক্সট চলো কি আছে দেখি। বলছে রাবার ইজ আ স্পেসিস অফ। রাবার কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে এটা কিন্তু এভারগ্রিন ফরেস্ট বা রেন ফরেস্ট স্পেসিস। কারণ এই যে একটু আগে বলছিলাম যে স্যান্ডেলউডের কথা, তারপরে ইউক্যালিপটাস, শাল, এগুলোও কিন্তু নীলগিরি রিজিয়ানে পাওয়া যায় প্রচুর, এবং রাবারও কিন্তু কেরালা ওই আন্নামালাই নীলগিরি রিজিয়ানটাতেই পাওয়া যায়। তাহলে এদের মধ্যে রাবার একমাত্র ট্রপিক্যাল রেন ফরেস্ট বা এভারগ্রিন ফরেস্ট, বাকিরা ম্যাক্সিমাম কিন্তু ময়েস্ট ডেসিডুয়াস স্পেসিস। গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য কি কি হতে পারে? তা স্বাভাবিকভাবেই আমাদের যত আরও গ্লেশিয়ার আইস মেল্ট করবে তত আমাদের সি লেভেল ইনক্রিজ করবে, ক্লাইমেটের চেঞ্জ তো হবেই। আমরা বুঝতেই পারছি যে 10 বছর আগে কতটা গরম পড়তো আর এখন কতটা গরম পড়ছে। যেখানে বৃষ্টি হওয়ার কথা নয় বৃষ্টি হচ্ছে, কোনো জায়গায় আগে অনেক হতো এখন হচ্ছে না। এইসব ক্রপ প্যাটার্ন এইসব এগ্রিকালচারের ওপরে তার এফেক্ট পড়বে। কোস্ট লাইন চেঞ্জ হয়ে যাবে, কোনো জায়গা হয়তো ডুবে যাবে নিচু জায়গা, ঠিক আছে, এই সমস্ত কিছু হবে। এই চিপকো মুভমেন্ট কিসের সাথে রিলেটেড না, ফরেস্ট কনজারভেশনের সাথে রিলেটেড চিপকো মুভমেন্ট। এরকম আরও অনেক আন্দোলন অনেক জায়গায় ইন্ডিয়াতে বিভিন্ন সময় হয়েছে, যেমন নর্মদা বাঁচাও আন্দোলন, মেধা পাটেকার হবে, ঠিক আছে। তো এই চিপকো মুভমেন্টও এরকম ফরেস্ট বা এনভায়রনমেন্টের সাথেই রিলেটেড। ঝুম এগ্রিকালচার আমরা কোথায় দেখতে পাই? ঝুমকে অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে যে শিফটিং কাল্টিভেশন বা শিফটিং এগ্রিকালচার, অর্থাৎ একটা জায়গায় এগ্রিকালচার করলাম, সেই জায়গাতে আমি ফসল তুলে নেওয়ার পর সেই জায়গা ছেড়ে আবার অন্য জায়গায় গিয়ে এগ্রিকালচার করব। এই যে শিফটিং এগ্রিকালচার, এই শিফটিং এগ্রিকালচার বা শিফটিং কাল্টিভেশনকে নর্থ ইস্টের দিকে বলা হয়ে থাকে লোকালি ঝুম। তাই জন্য নর্থ ইস্টার্ন যে স্টেটগুলো আসাম, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, এই জায়গাগুলোতে আমরা এই ঝুম কাল্টিভেশনটা দেখতে পাবো। ইন্ডিয়ান ওয়াইল্ড অ্যাশ, এটা একটা স্পেসিস যেটাকে আমরা রান অফ কাচ রিজিয়ানে পেয়ে থাকি, অর্থাৎ গুজরাটে পাওয়া যায়, ঠিক আছে। রান অফ কাচ যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা ন্যাশনাল পার্ক রয়েছে সেইখানে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট স্পেসিস হচ্ছে ইন্ডিয়ান ওয়াইল্ড অ্যাশ। শিলিগুড়ি এবং মালদা কোন নদীর পাড়ে রয়েছে না, মহানন্দা রিভার। আমাদের নর্থ বেঙ্গলের প্লেন রিজিয়ানের মেন রিভার কোনটা? সেটা হচ্ছে মহানন্দা রিভার। মহানন্দা রিভার কার্শিয়াংয়ের কাছ থেকে পাগলাঝোড়া ওয়াটারফল বা ডাউহিল থেকে অরিজিনেট হয়েছে, তারপরে একটু পরেই সে প্লেন্সে পড়ে গেছে। তাহলে এ কোনো গ্লেশিয়ার থেকে অরিজিনেট হওয়া হিমালয়ান রিভার নয়, এ কিন্তু অনেক লো অল্টিটিউড থেকে অরিজিনেট হয়েছে। এবং শিলিগুড়ি প্রথম ইম্পর্টেন্ট টাউন যে মহানন্দার পাড়ে। তারপরে মহানন্দা কিছুটা বিহারের মধ্যে দিয়ে ফ্লো করেছে, বিহারের কিষানগঞ্জ, কাটিহার, তারপরে আবার মালদায় ওয়েস্ট বেঙ্গলে এন্টার করেছে, এবং মালদা টাউন, ইংলিশ বাজার, ওল্ড মালদা, এগুলো সবই কিন্তু মহানন্দার পাড়ে রয়েছে। নেক্সট বলছে স্যালাইন সয়েল কালার। আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণের জন্য সয়েল স্যালাইন হয়ে গেছে। কোথাও কোস্টাল রিজিয়ানে ন্যাচারালি সয়েল স্যালাইন হয়েছে, কোথাও লো ল্যান্ড, সেখানে জল জমে থেকে আস্তে আস্তে সয়েল স্যালিনিটি বেড়ে গেছে। কোথাও আমাদের ড্রাই রিজিয়ান মানে রান অফ কাচ, ওয়েস্টার্ন রাজস্থান, সেই জায়গায় এতই এরিড রিজিয়ান যে সয়েলের স্যালিনিটি আস্তে আস্তে ইনক্রিজ করেছে। আর কোনো জায়গায় আমরা
মানে এত বেশি কেমিক্যাল ইউজ করেছি, এত বেশি ইরিগেশন করেছি, আমাদের গ্রাউন্ড ওয়াটার যেহেতু প্লেন রিজিয়ানে এত বেশি অ্যাভেলেবেল, তাই আমরা ওভার ইরিগেশন করে ফেলেছি। এই ওভার ইরিগেশন বা এক্সেস ইরিগেশনের কারণে আমরা দেখব যে কোনো কোনো জায়গায় সয়েল স্যালাইন বা অ্যালকালাইন হয়ে গেছে। তো সেরকমই পাঞ্জাবে যেহেতু গ্রিন রেভলিউশন হয়েছিল, সেই জায়গায় প্রচুর হাই ইয়েল্ডিং সিড বা কেমিক্যাল ফার্টিলাইজার, ইনসেকটিসাইড, পেস্টিসাইড এগুলো ইউজ করা হয়েছে, তার জন্য প্রচুর ইরিগেশনও দরকার, কিন্তু আমরা তার থেকে অনেক বেশি ইরিগেশন করেছি। তাই ধীরে ধীরে দেখা গেছে যে পাঞ্জাবের যে সয়েলটা তার ফার্টিলিটি অনেক ডিগ্রেড করে গেছে, স্যালাইন হয়ে গেছে। সেই পাঞ্জাবের স্যালাইন সয়েলটাকে লোকালি আমরা বলি কাল্লার। এরকম আরও বিভিন্ন জায়গায় স্যালাইন সয়েলের বিভিন্ন লোকাল নেম রয়েছে, যেমন কেরালাতে কোস্টাল রিজিয়ানে যে স্যালাইন সয়েল তাকে আমরা বলে থাকি কারি, কারি বলা হয়, KARI, ঠিক আছে। আর সবথেকে বেশি অ্যালকালাইন সয়েল আমরা কোথায় পাবো? উত্তরপ্রদেশে পাবো। স্টেট ওয়াইজ বলছি, সবথেকে বেশি অ্যালকালাইন সয়েল আমরা উত্তরপ্রদেশে পাই এবং সবথেকে বেশি স্যালাইন সয়েল স্বাভাবিকভাবে আমরা গুজরাটে পাই। আচ্ছা, বলছে যে টোপোগ্রাফি অফ মালওয়া প্ল্যাটু ইজ নোন অ্যাজ। মালওয়া প্ল্যাটু কোথায় রয়েছে? না মধ্যপ্রদেশে রয়েছে, ভিন্দিয়ান রেঞ্জের নর্দার্ন স্লোপে রয়েছে। এই মালওয়া প্ল্যাটুর মেন যে ড্রেনেজ, মেন যে রিভার, সেটা হচ্ছে চম্বল রিভার। এবং চম্বল রিভারের দুপাশের যে ভ্যালি, যে টোপোগ্রাফিটা, সেই জায়গাতে আমরা ল্যাটেরাইট সয়েল পাই। এবং এই ল্যাটেরাইট সয়েলের মধ্যে সবথেকে বেশি প্রমিনেন্ট হচ্ছে গালি এরোশন। গালি এরোশন একটা টাইপ অফ এরোশন। সেখানে যখন বৃষ্টি হয় তখন জল যখন বয়ে যায় তখন ছোট ছোট এরকম নালার মতো তৈরি হয়, ন্যাচারালি তৈরি হয়। দেখে মনে হবে যেন মানুষ তৈরি করেছে, কিন্তু সেরকম নয়। তো ন্যাচারালি এই যে নালাগুলো সেগুলো আরও ডিপ হতে থাকে যত বেশি ওয়াটার ফ্লো করে, এবং সেগুলোকে আমরা বলি গালি। তো এই টাইপের এরোশনকে বলা হয় গালি এরোশন। এবং সেই গালি এরোশনটা ইন্ডিয়ার মধ্যে সবথেকে এক্সট্রিম এই মালওয়া প্ল্যাটু বা চম্বল ভ্যালি রিজিয়ানে দেখা যায়, ওয়েস্টার্ন মধ্যপ্রদেশ। তো সেই যে টোপোগ্রাফিটা, যে জায়গাটায় গালি এরোশন হয়েছে ল্যাটেরাইট সয়েলের ওপর, তাকে আমরা বলি ব্যাডল্যান্ড টোপোগ্রাফি। তো ইন্ডিয়ান পেনিনসুলাতে আরও যেখানে যেখানে ল্যাটেরাইট সয়েল পাওয়া যায় সেখানেও কিন্তু আমরা এই গালি এরোশন দেখতে পাবো। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওয়েস্ট মিদনাপুরে সবথেকে বেশি আমরা গালি এরোশন দেখতে পাই। এবং শিলাবতী বলে একটা রিভার আছে, যে বাঁকুড়া থেকে ফ্লো করে ওয়েস্ট মিদনাপুর দিয়ে ফ্লো করছে, এবং দ্বারকেশ্বর শিলাবতী মিলে আমাদের রূপনারায়ণ রিভার হয়। এই শিলাবতী রিভার ওয়েস্ট মিদনাপুরে গড়বেতার কাছে গনগনি বলে একটা জায়গায় প্রচুর পরিমাণে তার দুদিকের ভ্যালিতে এরকম গালি এরোশন করেছে। তো সেই জায়গাটাতে একটা ক্যানিয়নের মতো তৈরি হয়ে গেছে, যার মধ্যে দিয়ে মনে হয় শিলাবতী রিভার ফ্লো করছে। এবং এইটাকে ওয়েস্ট বেঙ্গলের অনেকে গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল বলা হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলেছে যে ইন্ডিয়া হচ্ছে লার্জেস্ট প্রডিউসার কিসে কিসে? না মিল্ক, পালস, জুট, কটন আর মাইকা। এই কটা জিনিসে ইন্ডিয়া কিন্তু টপ প্রোডাকশন, ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট প্রডিউসার। দ্য রিভার নোন অ্যাজ লাইফলাইন অফ সিকিম। সিকিমে একটাই ইম্পর্টেন্ট রিভারকে আমরা পাই, সেটা হচ্ছে তিস্তা রিভার। তিস্তা রিভার অরিজিন হয়েছে কোথা থেকে? কোথাও তোমরা পাবে যে কাঞ্চনজঙ্ঘা থেকে। কাঞ্চনজঙ্ঘা একটা ফেমাস গ্লেশিয়ার রয়েছে যার নাম হচ্ছে জেমু গ্লেশিয়ার। এই জেমু গ্লেশিয়ারকে বলা হয়ে থাকে তিস্তার অরিজিন। আবার এখন অনেক জায়গায় তোমরা হয়তো সার্চ করলে পাবে যে লেক চোলামৌ বা গুরুদংমার লেক, সেইখান থেকে অরিজিনেট হয়েছে তিস্তা রিভার। আসলে তিস্তা রিভারের অনেকগুলো হেডওয়ার্ড স্ট্রিম আছে। সিকিমেই যদি আমরা দেখি তাহলে নর্থ সিকিমে আমরা যেমন গুরুদংমার লেক থেকে একটা স্ট্রিমকে পাই, আমরা যেমন নর্থ ইস্ট সিকিমে ইউমথাং ভ্যালি যেখানে রয়েছে সেখান থেকে একটা স্ট্রিমকে পাই। রিসেন্টলি কদিন আগে ফ্ল্যাশ ফ্লাড হলো সিকিমে, কোন লেক আউটবার্স্ট করে? না গ্লেশিয়ার লেক, যার নাম হচ্ছে লোনাক লেক। সেই লোনাক লেক থেকেও একটা সোর্স পাই, এবং কাঞ্চনজঙ্ঘায় রয়েছে জেমু গ্লেশিয়ার থেকেও একটা সোর্স পাই। এই সবাই একসাথে মিট করে ফাইনালি তিস্তা রিভার হয়। তো লাইফলাইন অফ তিস্তা বা লাইফলাইন অফ সিকিম, আমরা তিস্তা রিভারকেই বলবো। এবং আমাদের নর্থ বেঙ্গলেও কিন্তু এই তিস্তা রিভার ফ্লো করছে। ইম্পর্টেন্ট রিভার অফ নর্থ বেঙ্গল বললে আমরা বলি তিস্তা, বাট ইম্পর্টেন্ট রিভার অফ বা মেন রিভার অফ নর্থ বেঙ্গল প্লেন রিজিয়ান বললে তখন কিন্তু অ্যান্সার হয় মহানন্দা রিভার। তো চলো, আজকে 50টা ওয়ান লাইনার এই অবধি ছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়ে থাকে, যদি তোমাদের মনে হয় যে এতক্ষণ সময় দিয়ে তোমরা নতুন অনেক কিছু শিখতে পারলে, জানতে পারলে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর বাকি
অন্য যারা চেনা জানা কম্পিটিটিভের পরীক্ষার অ্যাসপিরেন্ট রয়েছে তাদের সাথেও শেয়ার করো এবং অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো দেখা হচ্ছে আবার নেক্সট সেশনে। থ্যাংক ইউ।